বর্তমান সময়ে কিন্তু মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে ইংরেজিতে একটা বিষয় থেকে 100% প্রশ্ন আসতেছে, সেই জিনিসটা হলো কম্প্রিহেনশন। তোমরা কম্প্রিহেনশনের পরে দীর্ঘদিন ধরে ক্লাস চাচ্ছিলে, বাট এখন তোমাদের আসলে ক্লাস করার টাইম, দ্যাটস ওয়াই আজকে তোমাদের কম্প্রিহেনশনের উপর ক্লাস দিব। আর সব থেকে বড় কথা হলো কম্প্রিহেনশন জিনিসটা অনেকের কাছে খুবই প্যারাদায়ক হইতে পারে। তো আমি আজকে তোমাদের কম্প্রিহেনশন শেখার জন্য সব থেকে সুন্দর যে সায়েন্টিফিক এবং ইফেক্টিভ টেকনিক আছে সেই টেকনিকটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি এখানে বেশ কিছু টার্ম দিয়েছি, অনেকের কাছে আননোন মনে হতে পারে, সমস্যা নাই। তোমার টার্ম জানার থেকে তোমার জানতে হবে হলো টেকনিকগুলো, যেটা আমি তোমাকে বুঝিয়ে দিব। এগুলো কিন্তু ওয়ার্ল্ডে কম্প্রিহেনশন সলভ করার ক্ষেত্রে সব থেকে ইফেক্টিভ এবং সায়েন্টিফিক টেকনিক, যেগুলো বিশ্বের সব থেকে বড় বড় যে সাইকিয়াট্রিক আছে, বিভিন্ন মনোবিজ্ঞান বিশেষজ্ঞ যে ব্যক্তি রয়েছে, তারা কিন্তু এই টেকনিকগুলো সাজেস্ট করে কম্প্রিহেনশন সলভ করার জন্য। সো ইনশাল্লাহ ওয়ার্ল্ডের বেস্ট ওয়েতে তোমাদের কম্প্রিহেনশনটা শেখাবো। এখন মনে হইতে পারে অনেকের কাছে, ভাই এটা আবার ওয়ার্ল্ডে চলে গেল। হ্যাঁ, বিভিন্ন দেশে কিন্তু কম্প্রিহেনশন থেকে কোশ্চেন করে, মানে মোস্ট অফ দ্য দেশে কম্প্রিহেনশন থেকে কোশ্চেন করার মানে কোশ্চেন প্যাটার্ন থাকে। দ্যাটস হয় এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। দেখো আজকে আমরা যেটা জানবো সেটা হলো স্কিমিং অ্যান্ড স্ক্যানিং টেকনিক, এবং আমরা কোশ্চেন ফার্স্ট রিডিং টেকনিকটা অবলম্বন করব, কিওয়ার্ড ম্যাপিং টেকনিক পড়বো, আমরা জানবো, এবং রাঙ্কিং টেকনিক এবং এলিমিনেশন টেকনিক এবং টাইম সেভ টেকনিক। তো আমরা এই টেকনিকের মাধ্যমে কিভাবে কম্প্রিহেনশন সলভ করতে হয় সেই জিনিসটা তোমাদেরকে দেখাবো। তবে এটা দেখাবো তোমাদের রিয়েল প্র্যাকটিসের মাধ্যমে। এবার দেখো রিয়েল প্র্যাকটিসের মাধ্যমে আমরা কিভাবে টেকনিকগুলো অ্যাপ্লাই করব। তো আমি তোমাদেরকে এখানে একটা কম্প্রিহেনশন দিয়েছি। কম্প্রিহেনশনগুলো বেসিক্যালি এমন থাকে, মানে এমন একটা প্যাসেজ দেওয়া থাকে, এই প্যাসেজ থেকে তোমার 4 থেকে 5টা এমসিকিউ প্রশ্নের রাইট আনসার করতে হবে। আর যেটা রাইটিং কম্প্রিহেনশন, সেখানে 4 থেকে 5টা প্রশ্নের আনসার করতে হবে, যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রিটেনে আসবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রিটেনে কিন্তু রাইটিং কম্প্রিহেনশন থেকে আসবে এবং এমসিকিউ প্রশ্নে আসবে রিডিং কম্প্রিহেনশন। তো রিডিং কম্প্রিহেনশনটা আমরা যখন সলভ করব, আমাদের প্রথম আমরা যেটা বলছিলাম না যে স্কিমিং অ্যান্ড স্ক্যানিং টেকনিক, তো এই জিনিসটা হলো যে ফার্স্ট অফ অল তোমাকে এই প্যাসেজটা উইদিন 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে একবার চোখ বুলিয়ে নিতে হবে। মানে চোখ বুলিয়ে নেওয়া তো বোঝো, জাস্ট আমি একবার করে পড়বো। এটা কোন বিষয়ের উপর? জুলাই আপরাইজিং মুভমেন্ট, মার্কেট টার্নিং পয়েন্ট ইন বাংলাদেশ, পলিটিক্যাল হিস্ট্রি, সিম্বলিং দ্য কালেকটিভ ডিমান্ড, ডেমোক্রেটিক, মানে জাস্ট এভাবে আমরা এই শেষ পর্যন্ত উইদিন 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে আমরা এই জিনিসটা চোখ বুলিয়ে নেব। এটা হলো আমাদের প্রথম টেকনিক। এক একটা করে নোট করো, প্রত্যেকে খাতা কলম রেডি করো, ভিডিওটা পজ দিয়ে খাতা কলম রেডি করে নাও। ভাই এটা একটা টেকনিক বলবো, ওই টেকনিকটা বুঝতে হবে। আর ওই যে আগে যে টেকনিকটা দেখিয়েছি ওটাও কিন্তু তোমরা নোট করে নিবা, ঠিক আছে? নিয়ে বুঝবা যে কোন টেকনিকে আমরা কিভাবে করব। তাহলে ফার্স্ট কোন টেকনিকের কথা বললাম? স্কিমিং অ্যান্ড স্ক্যানিং যে টেকনিক, আমরা জাস্ট 15 সেকেন্ড বা 20 সেকেন্ডের মধ্যে এই জিনিসটা করব। এরপর আমরা দ্বিতীয় যে টেকনিকটা অবলম্বন করব সেটা হলো কোশ্চেন রিড ফার্স্ট টেকনিক। মানে এরপর আমরা টোটাল এই 5টা কোশ্চেনটা দেখব। মানে কোশ্চেনটা দেখার ক্ষেত্রে, আচ্ছা এখানে কিন্তু আরও একটা বিষয় চলে আসে, মানে এটা যদিও আমরা শেষে উল্লেখ করেছি, বাট প্রথমে আলোচনা করতে হবে যে অন্যরা টাইম সেভ করব আমরা কিভাবে। মানে কম্প্রিহেনশন সলভ করার জন্য এখানে 5টা কোশ্চেন আছে। সো 5টা কোশ্চেনের জন্য কিন্তু আমি 5 মিনিটও সময় পাবো না, আমি সর্বোচ্চ 3.5 মিনিট সময় পাবো, 3.5 থেকে 4 মিনিট বিভিন্ন জায়গায় কোশ্চেনের সময়ের ভেদে আর কি। তো যেহেতু আমি 3 থেকে 4.5 মিনিট সময় পাবো বা 4 মিনিট সময় পাবো, সো এই সময়ের ভিতরে আমাকে এটা সলভ করতে হবে। তাহলে আমাকে প্রথম মনে রাখতে হবে যে ওই যে স্কিমিং অ্যান্ড স্ক্যানিং যে টেকনিক, ওইখানে আমাকে কত সেকেন্ড রাখতে হবে? ধরলাম 20 সেকেন্ড আমি রাখবো। এটাভাবে আমাকে টাইম কিন্তু ধরে ধরে প্র্যাকটিস করে করে কিন্তু শিখতে হবে, ঠিক আছে? তো প্রথম হয়তো তুমি 20 সেকেন্ডে পারবা না, প্রথমে হয়তো তোমার 30 মিনিটও লাগতে, 30 সেকেন্ড লাগতে পারে, বা 40 সেকেন্ড বা 1 মিনিটও লেগে যেতে পারে, কারণ এটা তো প্র্যাকটিসের বিষয়। প্র্যাকটিস করতে করতে একটা সময় দেখা যায় তোমার 10 সেকেন্ডও লাগতে পারে। তো এইভাবে টাইম কমে আসবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে। আচ্ছা, দ্বিতীয়বার যেমন আমরা বললাম যে কোশ্চেন ফার্স্ট রিডিং, ঠিক আছে? এই জিনিসটা আমাদের করতে হবে, মানে যে 5টা কোশ্চেন থাকবে আমরা এক নজরে সেগুলো পড়ে নিব। তো ওইখানে দেখা যায় তোমার এখন 1 মিনিট টাইম লেগে যেতে পারে, বাট পরীক্ষার হলে তো তোমার 1 মিনিট টাইম দিলে হবে না, কারণ তুমি ওই সময়টা তো পাবা না, ঠিক আছে? সো এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। ওকে, এরপরে আমি এই যে কোশ্চেনটা পড়ার পরে এবার আমি কি করব, যখন আমি এই কোশ্চেনটা পড়বো তখন দেখবা মানে আমার কাছে বেসিক্যালি ওই যে অনুচ্ছেদটা থাকবে, প্যাসেজটা থাকবে, ওই প্যাসেজ থেকে কোন তথ্যটা এবার আমার দরকার, এই জিনিসটা আমি যখন এবার প্যাসেজ পড়বো তখন কিন্তু আমি বুঝতে পারবো। মানে যেহেতু এই টেকনিকগুলো কিন্তু মনোবিজ্ঞানীদের তৈরি, মানে এটা কিন্তু আমার তৈরি করা টেকনিক না, ঠিক আছে? সো এগুলো তোমার ব্রেনে ডেফিনেটলি কাজ করবে। মানে তুমি যখন এটা 15 সেকেন্ড করে বা 15 সেকেন্ডের মধ্যে তুমি যখন এটা স্ক্যান করলে,
তারপরে যখন তুমি কোশ্চেনটা দেখলে, দেখার পরে এবার কিন্তু তুমি বুঝতে পারবা যে কোন কোন টার্মগুলো বা কোন কোন পয়েন্টগুলো তোমার দরকার। আর মূল বিষয় হলো, আমি এখানে তোমাদের কম্প্রিহেনশনের জন্য খুব ছোট একটা প্যাসেজ দিয়েছি, বাট কম্প্রিহেনশনে এত ছোট প্যাসেজ আসবে না। যেহেতু আমি বড় প্যাসেজ দিলে আমি তোমাদের বোঝাতে অসুবিধা হবে, মানে আমি বোঝাতে পারবো না। কোশ্চেন এবং প্যাসেজ আমি মানে একটা মাত্র স্ক্রিনে আমি দেখাতে পারবো না, দ্যাটস আমি তোমাদের কি করেছি, ছোট করে দিয়েছি। বাট এই প্যাসেজটা এর থেকে বড় হবে, মানে এর 3 গুণ হবে। মানে মূলত এমনই হয়, এর 3 থেকে 4 গুণ হতে পারে এই যে প্যাসেজটা দিয়েছি। সো তোমাকে কি করতে হবে, যে প্রশ্নগুলো মানে এই যে 5টা বা 4টা কোশ্চেন থাকবে, ওইটা দেখার পরে এবার তোমার কিওয়ার্ড ফাইন্ড করতে হবে, ঠিক আছে, কিওয়ার্ড ম্যাপ করতে হবে, যেটাকে বলা হয় কিওয়ার্ড ম্যাপিং টেকনিক। মানে এখান থেকে আমার মূল বিষয় কোনটা, দেখো আমি যদি 1 নম্বর কোশ্চেনটা দেখি যে হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি ফোকাস অফ দ্য জুলাই আপরাইজিং অফ 2025, আচ্ছা এটা 2004 হবে, ঠিক আছে, ইন বাংলাদেশ। বলছে বাংলাদেশে জুলাই আপরাইজিং এর ক্ষেত্রে মূলত প্রাইমারিলি ফোকাসটা কোনটা ছিল, মানে বেসিক্যালি কোন জিনিসটা ছিল। ঠিক, আমি এই কোশ্চেন তো আমি একদম শুরুতেই তো আমি এটা আইডেন্টিফাই করতে পারবো না, মানে আমি এটা প্রশ্ন দেখলাম আর রাইট আনসার করলাম, এমনটা তো পারবো না। এখন আমি কিন্তু এই প্রশ্নটা যখনই দেখব যে এই জুলাই আপরাইজিং বা জুলাই গণঅভ্যুত্থানের মূল ফোকাসটা কি, এবার আমি যখন এবার এই প্যাসেজটা সুন্দর করে পড়বো, মানে এবার এলো আমি সুন্দর করে পড়বো, এবার কিন্তু আমি জাস্ট স্ক্যান করবো না, সুন্দর করে পড়বো। পড়ার সময় কি হবে, তখন কিন্তু আমি বুঝতে পারবো যে আমার কোন কোন পয়েন্টগুলো, কিওয়ার্ড কোনগুলো, ওইগুলো আমাকে এবার ফাইন্ড আউট করতে পারবো, ঠিক আছে। তো আমি এবার এই প্যাসেজটা সুন্দর করে পড়ার পরে আমার কিওয়ার্ডগুলো আমি ফাইন্ড আউট করব। ওকে, ফাইন্ড আউট করার পরে এবার আসলে আমি আনসারটা করার ট্রাই করব। তো আনসার করার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো ইলিমিনেশন টেকনিক, যেটা আমি তোমাদেরকে বারবার বলি, এমসিকিউ রাইট আনসার করার ক্ষেত্রে আগে মাইনাস করতে হবে। মাইনাস করতে হবে মানে কি, এই যে তোমার 4টা অপশান থাকবে, ওই 4টা অপশানের মধ্যে কোনটা হওয়ার পসিবিলিটি নাই, ওইটা আগে তোমাকে ফাইন্ড আউট করে বাদ দিতে হবে। আচ্ছা, এইখানে আবার আরও একটা বিষয়, আমি যখন প্যাসেজটা পড়বো তখন আমি ওই যে বললাম না যে চানকিং টেকনিক, চানকিং টেকনিকটা হলো প্যাসেজটাকে তুমি বিভিন্ন ভাগে ভাগ করবা। মানে একটা প্যাসেজের দেখবা একটা ইন্ট্রোডাকশন থাকবে, ঠিক আছে, ইন্ট্রোডাক্টরি পার্টটাকে এক পাশে করবা, এক জায়গায় দেখবা এক্সপ্লেনেশন থাকবে, এক জায়গায় দেখবা ওপিনিয়ন থাকবে, এক জায়গায় দেখবা কোটেশন থাকবে। তো এই জিনিসগুলোকে এবার একটু ভাগ ভাগ করতে হবে। তবে এগুলো কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে শিখতে হবে, ধারাবাহিকভাবে প্র্যাকটিসের মাধ্যমে, ঠিক আছে। তো ওইটা হলো চানকিং টেকনিক। চানকিং টেকনিকে মূলত কি করা হয়, যে একটা প্যাসেজকে ভাগ ভাগ করে ওর কোন জায়গায় কোন বিষয় বলা হয়েছে ওইটা আইডেন্টিফাই করা হয়। ইন্ট্রোডাক্টরি পার্টে কি বলতে চেয়েছে, বোঝাতে চেয়েছে, এক্সপ্লেনেশনে আসলে কি করেছে, তারপরে ওপিনিয়ন বা কমেন্টারি যে অংশটা থাকে বা সেই অংশে আসলে কি বলা হয়েছে, মন্তব্যের অংশে কি বলা হয়েছে, এটা হলো চানকিং টেকনিকের মাধ্যমে আমরা ভাগ করে নিব। আর আনসার করার সময় আমরা ইলিমিনেশন টেকনিকটা ব্যবহার করব। ইলিমিনেশন টেকনিক মানে কোনটা হবে না ওইটা আমরা আগে আইডেন্টিফাই করে ওইটারে মাইনাস করে দিব, যে তুই বাদ ভাই, তোরে নিয়ে ভাবার টাইম নাই। যেটা আমি বরাবরই যে জিনিসটা তোমাদের শেখাই এবং এমসিকিউ সলভ করার ক্ষেত্রে সব থেকে বেস্ট এবং ফ্রুটফুল ওয়ে হলো এটা, এবং টেকনিক হলো এটা, যে মাইনাস করার টেকনিকটা, যে কোনটা হবে না। আচ্ছা, এই কম্প্রিহেনশনের ভিতরে মানে প্যাসেজের ভিতরে যে ওয়ার্ডগুলো থাকবে আর তোমার যে প্রশ্নটা থাকবে, এই প্রশ্নে হুবহু একই ওই ওয়ার্ড পাবা না, তুমি সিনোনিমগুলো বেশি পাবা। মানে এখানে দেখা যায় একটা ওয়ার্ড ব্যবহার করেছে, যে কোনো ধরো একটা ওয়ার্ড ব্যবহার করেছে, ঠিক আছে, ওইটার একটা সিনোনিম তুমি পাবা হলো এই যে তোমার প্রশ্নটা থাকবে এই প্রশ্নে, মানে সিনোনিমাস ওয়ার্ডগুলো পাবা, সরাসরি ওখান থেকে হুবহু কপি করে এখানে ওয়ার্ড দিবে না। সো এই জিনিসটাও কিন্তু তোমাকে বুঝতে হবে। ওকে, আচ্ছা এবার দেখো আমরা এখানে কিন্তু আমরা প্রথমটা বুঝতে পারলাম যে প্রথমটা রাইট আনসার হতে যাচ্ছে তোমার কল ফর ডেমোক্রেটিক রিফর্ম অ্যান্ড অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট। আচ্ছা, দ্বিতীয়টা হলো হুইচ গ্রুপ মেইনলি পার্টিসিপেটেড ইন দ্য আপরাইজিং। আচ্ছা, এইখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, দেখো এই কোশ্চেনটা ভেরি সিম্পল, যে কোন কোন ব্যক্তি বা কারা, কোন গ্রুপ জুলাই আপরাইজিং অংশগ্রহণ করেছিল। তো আমরা জানি যে স্টুডেন্ট করেছিল, তারপরে বিভিন্ন প্রফেশন করেছিল, সিভিল সোসাইটিও করেছিল, বেসিক্যালি স্টুডেন্ট করেছিল। কোশ্চেনটা ভেরি সিম্পল না? এখন এই 5টার মধ্যে একটা বা 2টা তোমার ভেরি সিম্পল থাকবে, আর 3টা থাকবে যেটা উত্তর করতে গেলে তোমার মাথা থেকে একটু ঘাম বের হওয়া শুরু হবে, ঠিক আছে। এটাই হলো সিস্টেম কোশ্চেনের, যে 2-1টা প্রশ্ন থাকবে ভেরি সিম্পল, দেখা মাত্র অনেকে আছে দেখবা যে প্রশ্ন বের করার পরে তোমার কিছু বড় ভাই বা পরিচিত জন আঙ্কেল বা যারা একটু এডুকেটেড তারা বলবে এরে কোশ্চেন তো খুব সহজ আসছে, মানে ও 10টা কোশ্চেন দেখছে, ওখান থেকে একটা কোশ্চেনও জানে, ওই একটা জানা কোশ্চেন দেখেও মনে করছে কোশ্চেন খুবই সহজ, কারণ 10টা কোশ্চেন থাকলে ওখানে 2টা কোশ্চেন সহজ থাকে। তুমি যখন এই 5টা তোমার কম্প্রিহেনশনে কোশ্চেন থাকবে তখন তোমার 1টা থেকে 2টা কোশ্চেন সহজ থাকবে, আর বাকি 3টা কিন্তু কঠিন থাকবে। ওটার পরে আসলে ডিপেন্ড করবে, ওইটা হলো চেঞ্জ মেকার, যে তুমি আসলেই চান্স কারা পাবে বা কারা ভালো মার্ক তুলতে পারবে ওইটার উপরে ডিপেন্ড করবে। আবার সহজ যে কোশ্চেন ওটা তো সবাই পারবে,
কিন্তু তুমি পারলে না, তাহলে এবার বলো তো তোমার চান্স পাওয়ার পসিবিলিটি কত কমে গেল। সো এই বিষয়গুলো কিন্তু সবসময় মাথায় রাখতে হয় এমসিকিউ সলভ করার ক্ষেত্রে। ওকে, আচ্ছা আমি যদি তোমার 3 নম্বর কোশ্চেনটা দেখি, তুমি মনে করো ওই প্যাসেজটা পড়ছো, যেহেতু আমি পড়েছি সো আমি এখন আর পড়বো না। অ্যাকর্ডিং টু দ্য প্যারাগ্রাফ হোয়াট ট্রিগার্ড দ্য জুলাই আপরাইজিং, এখানে দেখো যে এখানে ব্যবহার করা হয়েছে ট্রিগার্ড। তো এই ট্রিগার্ড জিনিসটা আসলে কি, তুই ট্রিগার্ডের অর্থ জানো? তো এই ধরনের বিষয় কিছু কিছু ওয়ার্ড থাকবে যেগুলো তোমাকে কনফিউজড করে দিবে। তুমি উপরের প্যাসেজটা পড়লে কোথাও ট্রিগার্ড খুঁজে পাবা না, বাট এখানে বলা হচ্ছে ট্রিগার্ড। ট্রিগার্ডের যদি আমি বেসিক্যালি তোমাকে বুঝাই তাহলে বলতে পারবো যে মোটিভেটেড, মানে কোন কাজ থেকে কোনো একটা জিনিস, মানে যে প্রেরণা থেকে আর কি করে। তো এখানে অপশানগুলো একটু দেখো, যে বলছে মানে ট্রিগার্ড মানে মূলত মোটিভেটেড বা যেটার রেজাল্ট চাই, মানে কি করতে চেয়েছে। তো এখানে জাস্ট একটু দেখো যে ইনক্রিজ ইন ফরেন ইনভেস্টমেন্ট, মানে জুলাই আন্দোলনটা কোন মোটিভেশন থেকে আসছিল বা মানে কেন হয়েছিল, যেটাকে আমরা খুব বেশি পলিটিক্যাল ভাষায় বলি চেতনা, যেটাকে বলা হয় আবার স্পিরিট। আমরা যেমন বলি না মুক্তিযুদ্ধের চেতনা, হোয়াট ইজ দ্য স্পিরিট অফ লিবারেশন ওয়ার। যারা বলে রাজনৈতিক ব্যক্তিগুলো তারা নিজেরাই কিন্তু জানে না দ্য মিনিংস অফ, দ্য এক্সাক্ট মিনিংস অফ স্পিরিট বা চেতনার প্রকৃত বাংলাটা কি। আমরা কিন্তু আবার বলি যে জুলাই চেতনার আঙ্গিকে আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। হোয়াট ইজ স্পিরিট, আমরা তো স্পিরিটই অনেক সময় জানি না। সো এই যে ট্রিগারটাকে ওয়ান কাইন্ড অফ সিনোনিম বলতে পারো এই জায়গায়, এই সেন্টেন্সের মিনিংস দিক থেকে। সো এই বিষয়গুলো তোমাদের বুঝতে হবে যে ইনক্রিজ ইন ফরেন ইনভেস্টমেন্ট, মানে দেশে কি ফরেন ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য কি আন্দোলনটা হয়েছিল? নো, নেভার। ডিসস্যাটিসফ্যাকশন উইথ অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলুয়ার অ্যান্ড ডিক্লাইনিং পাবলিক ট্রাস্ট, মানে এরপর দেখো যে ইন্ট্রোডাকশন অফ নিউ এডুকেশন রিফর্ম নাকি পলিটিক্যাল সাপোর্ট ফ্রম নেইবারিং কান্ট্রিজ। আচ্ছা এখন বেসিক্যালি তোমার এখানে প্রথমত বুঝতে পারছো যে ইনক্রিজিং ইন ফরেন ইনভেস্টমেন্ট, মানে এটা তুমি হবেই না, এটা তুমি একদম শুরুতেই বুঝতে পারছো। 4টা অপশানের মধ্যে এমন 1 থেকে 2টা অপশান থাকবে যেটা দেখা মাত্র বুঝতে পারবা যে এটা হবে না, অ্যাটলিস্ট একটা অপশান তুমি পাবা। সো আমি ওটাকে ওই যে ইলিমিনেশন টেকনিকে আমি মাইনাস করে দিব, ঠিক আছে। এবার কিন্তু আমি যখন এমসিকিউ প্রশ্ন সলভ করব তখন কিন্তু আমার ওই এলিমিনেশন টেকনিকটা আসবে, ওকে মাইনাস করে দিব। আচ্ছা এবার দেখি ডিসস্যাটিসফ্যাকশন এটা হতে পারে নাকি ইন্ট্রোডাকশন অফ নিউ এডুকেশন রিফর্ম। যেমন আমরা কোটা আন্দোলনটাই তো বেসিক্যালি দেখেছি, তাহলে এখন কোটা আন্দোলন কে কার সাথে রিলেটেড ছিল? এটা শিক্ষার সাথে রিলেটেড ছিল। কনফিউজ হয়ে যেতে পারো যে আমি কি এটা রাইট আনসার করব, যে এটা কি শিক্ষা ব্যবস্থা রিফর্ম করার জন্যই কি আন্দোলনটা হয়েছিল, নাকি এই যে প্রশাসনের সাথে যে পাবলিক ট্রাস্ট মানে বিশ্বাসের যে সম্পর্ক, তো ওইটা ডিক্লাইনিং হয়েছিল, ফলস হয়েছিল, এই কারণে হয়েছিল, নাকি মানে কারণটা কি, নাকি এই যেমন এখানে আছে ডিসস্যাটিসফ্যাকশন উইথ অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসনের সাথে যে গণ অসন্তুষ্টি, বেসিক্যালি কি কনফিউশনটা তৈরি হবে তোমার বি সি। আচ্ছা পলিটিক্যাল সাপোর্ট ফ্রম নেইবারিং, আমরা জানি ভারত বিগত সরকারকে কি পরিমাণ সাপোর্ট দিচ্ছে, সো এটা নিয়েও অনেকে কনফিউজড হয়ে যেতে পারে যে এটা হবে কিনা। তবে এটা মোস্ট অফ দ্য ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে না এটা হতে পারে না। আমাদের বেসিক্যালি কনফিউশনটা তৈরি হবে এই 2টা পার্ট। তো আমরা ইলিমিনেশন টেকনিকে এ এবং ডি দুইটাকে মাইনাস করে দিয়েছি। ওকে এবার আমরা এই 2টার মধ্যে থেকে আসলে বেটার কোনটা, আমার প্যাসেজ পড়ে ওই যে আমি প্রথমে স্ক্যান করছিলাম স্ক্যানিং টেকনিকে যে স্ক্যান করেছিলাম, তারপর আমি আবার ডিপ স্টাডি করেছি। তো এবার আমি আসলে ওই প্যাসেজের আলোকে আইডেন্টিফাই করব রাইট কোনটা। তো বেসিক্যালি এখানে রাইট হবে হলো বি, কারণ প্রকৃতপক্ষে সরাসরি এডুকেশন রিফর্ম করার ক্ষেত্রে হয়নি, বরং কোটা ব্যবস্থা থেকে হয়েছে। বেসিক্যালি যেটা হয়েছে সেটা হলো ডিসস্যাটিসফ্যাকশন, মানে গণ অসন্তুষ্টির কারণে বেসিক্যালি আলটিমেট রেজাল্টটা কিন্তু তোমাকে দেখতে হবে। মানে তুমি শুধু কোটা আন্দোলন হিসেবে দেখলে কিন্তু হবে না, জুলাই আন্দোলন বলা হচ্ছে জুলাই আপরাইজিং, নট কোটা আন্দোলন। কোটাও কিন্তু ইংরেজি টার্ম, ঠিক আছে, মানে ওটা ইংরেজি টার্ম হিসেবে ব্যবহৃত হয়। তো এটাকে কোটা মুভমেন্ট না, কিন্তু বলা হচ্ছে জুলাই আপরাইজিং। আপরাইজিং মানে কি গণ অভ্যুত্থান। সো তোমাকে এই জিনিসটা বুঝতে হবে, তুমি কিন্তু এটাকে কোটা আন্দোলনের ডেফিনেশনে ডিফাইন করলে কিন্তু হবে না, তোমাকে আপরাইজিং এর ডেফিনেশনে ডিফাইন করে তোমাকে ওই পার্সপেক্টিভ থেকে থিঙ্ক করে তারপর রাইট আনসারগুলো করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা এবার আমি একটু দেখি 4 নম্বর, হাউ ইজ দ্য জুলাই আপরাইজিং ডিসক্রাইব ইন দ্য টার্ম অফ নেচার। বলছে তুমি কি এটা কোন প্রকৃতিতে এটাকে ডিসক্রাইব করতে পারবা? এ ভায়োলেন্ট ক্লাশ বিটুইন রাইভাল গ্রুপ, বলছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। এখন এই রাইভালটা অনেকে আবার বুঝবা না, তারা আবার কনফিউজড হয়ে যাওয়া এখানে কি বোঝাতে চাইছে, রাইভাল জিনিসটা কি, ঠিক আছে। এরপর দেখো এই পিসফুল সিভিল মুভমেন্ট নাকি মিলিটারি কোপ আর কালচারাল ফেস্টিভ্যাল। তো মিলিটারি কোপ এই জিনিসটা আবার বুঝবা না, তোমরা মনে করবা যে আমরা তো সেনাবাহিনী নামতে দেখেছি, বিডিআর নামতে দেখেছি, পুলিশ দেখেছি, তো মিলিটারি কোপটা কি? মিলিটারি কোপ মানে হলো সামরিক অভ্যুত্থান, ঠিক আছে, সামরিক অভ্যুত্থান। তো ডেফিনেটলি এটা সামরিক অভ্যুত্থান ছিল না। আচ্ছা কালচারাল ফেস্টিভ্যাল, এটা কালচারাল কোনো ফেস্টিভ্যালও ছিল না। এছাড়াও কোনো সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যেমনটা সুদানে হচ্ছে বা আফ্রিকার কান্ট্রিগুলোতে হয় এমন কোনো আমরা সংঘাতও কিন্তু দেখিনি।
প্রকৃতপক্ষে এটা একটা পিসফুল সিভিক মুভমেন্ট ছিল, মানে একটা শান্তিপূর্ণ নাগরিক আন্দোলন বলা যায়। এখন এইখানে আবার অনেকে কনফিউজড হয়ে যাওয়া যে 1400 লোক মারা গেল কি 2000 লোক মারা গেল, এত বেশি ভায়োলেন্স দেখলাম, তো এটা আবার একটা পিসফুল সিভিক মুভমেন্ট, এটা কিন্তু কনফিউজড হয়ে যেতে পারো। এটাই হলো তোমার আসলে থিঙ্কিং অ্যাবিলিটিগুলো এখান থেকে আসলে যাচাই করা হয়। প্রকৃতপক্ষে হ্যাঁ, এটা একটা সিভিল মুভমেন্ট ছিল। কেন? কারণ এখানে সরাসরি কোনো সশস্ত্র বাহিনী অংশগ্রহণ করেনি। আমরা যারা পাবলিক তারা সবাই সিভিল সোসাইটির পার্ট। আমাদের কারো কাছে কি সরাসরি অস্ত্র ছিল? মানে সশস্ত্র বা মিলিশিয়া গোষ্ঠীর মতো কারো কাছে অস্ত্র ছিল না। এরপরে দেখো, যেদিন তোমার গণঅভ্যুত্থান, মানে যেদিন গণঅভ্যুত্থানটা হলো, মানে যেদিন ওই গণভবনটা যেদিন দখল করা হলো, তো ওই দিন কিন্তু দেখো মানে ওইখানে কিন্তু কোনো সংঘর্ষ হয়নি। বেসিক্যালি যেটা এই আপরাইজিংয়ের যে পিক মুভমেন্ট, যেটা ওখানে কিন্তু সরাসরি কোনো সংঘর্ষ হয়নি, বরং সেনাবাহিনী পুলিশ ছেড়ে দিয়েছে, ওপেন ছেড়ে দিয়েছে, মানুষ শান্তিপূর্ণভাবে গিয়েছে। ঠিক আছে? সো মব জিনিসটা আলাদা। যেমন আমরা বলি মব মানে বিচার বহির্ভূত যে সকল হত্যা, মারামারি, এগুলোকে মব বলা হয়। তো মব জিনিসটা আলাদা, আর সিভিল বা মিলিটারি কোপ এই জিনিসগুলো আলাদা। সো আলটিমেট যে কথাটা তোমাকে বলবো ভাই, সিনোনিম, অ্যান্টোনিম, ট্রান্সলেশন অ্যাবিলিটি, আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটি, এই জিনিসগুলো তোমার থাকতে হবে। ভোকাবুলারির একটা ভালো কালেকশন তোমার ভিতরে থাকতে হবে। ভোকাবুলারি ভালো না জানলে তুমি ট্রান্সলেশন করতে পারবে না, ট্রান্সলেশন না করতে পারলে তুমি একটা বিষয় বুঝতে পারবে না, এবং ডেফিনেটলি ট্রান্সলেশন করার অ্যাবিলিটির পাশাপাশি তোমার আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটি কতটুকু আছে সেটাও অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা তোমার রিডিং কম্প্রিহেনশনের ক্ষেত্রে দরকার হবে বা অন্যান্য ক্ষেত্রে দরকার হবে, বিশেষত তোমার রাইটিং কম্প্রিহেনশনের ক্ষেত্রেও দরকার হবে। সো আলটিমেটলি এই জিনিসগুলো কিন্তু খুব বেশি দরকার। ট্রান্সলেশন অ্যাবিলিটি ভালো ছাড়া কিন্তু এই জায়গাতে ভালো করতে পারবে না। যেমন আমি যদি মিলিটারি কোপ জিনিসটা না বুঝি, আমি এখানে কনফিউজড হয়ে যাব। আমি যদি রাইভাল গ্রুপ না বুঝি, আমি কনফিউজড হয়ে যাব। আমি যদি এই যে ট্রিগার্ড না বুঝি, আমি কনফিউজড হয়ে যাব। ঠিক আছে? বেশ কিছু জায়গা থাকবে যেগুলো তোমাকে কনফিউজড করে দিবে। সো এই জায়গাগুলো থেকে তোমার ভোকাবুলারিটা ভালো করতে হবে, ট্রান্সলেশন অ্যাবিলিটি এবং আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটি ভালো করতে হবে। তবে ভাই ভয় পাওয়ার কিছু নাই, এনাফ টাইম আছে, তুমি প্র্যাকটিস করতে থাকো, দেখো তোমার কাছে বিষয়টা সহজ হয়ে যাবে। আর আমরা যদি তোমরা চাও আমরা ধারাবাহিকভাবে ক্লাস দিব, বাট তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করবে যে আমরা এই বিষয়টা নিয়ে কত দূর ফ্রিতে সামনের দিকে মুভ করব। তোমাদের যত বেশি রেসপন্স পাবো আমরা ফ্রিতে তত বেশি মুভ করব। তো যারা আমাদের কোর্সে ভর্তি হতে আগ্রহী, আমাদের এই সব সাপোর্ট আমাদের কাছ থেকে পেয়ে যাওয়া। স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করবা। তোমাদের প্রত্যেকের কাছে এটাই অনুরোধ থাকবে, কারণ আসলে ইন্টেনসিভ কেয়ারে না থাকলে তোমাদেরকেও খুঁজে পাবো না, রেসপন্স না পাইলে আমরাও থাকবো না। সো ইন্টেনসিভ কেয়ারে থাকলে আমাদের একটা রেসপন্সিবিলিটি থাকবে, তোমাদেরও একটা রেসপন্সিবিলিটি থাকবে, আমাদের ডিউটি তোমাদের রেসপন্সিবিলিটি, টোটাল একটা কম্বিনেশনে তোমার রিটেন থেকে শুরু করে এমসিকিউ প্রিপারেশন A to Z যা দরকার, মডেল টেস্ট প্র্যাকটিস, লেকচার শিট, টিউটোরিয়াল, সাজেশন, সব কিছুর একটা কম্বিনেশন তুমি প্যাকেজ আকারে একটা মাত্র জায়গা থেকে পেয়ে যাচ্ছ। স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আমাদের সাথে ভর্তি হতে যোগাযোগ করো।